আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেকজন খুব রিকোয়েস্ট করছেন আবার লিটন কবির ভাইয়ের বাসায় আমরা আসলাম। ভাই একটু পরিচয়টা দিতেন। হ্যাঁ হ্যাঁ, আমি লিটন কবির বলছিলাম। আমার লোকেশন হচ্ছে সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ। গত বছর ভাই ভিডিও করতে আসছিল, তো কয়েকদিন আগে মেসেজ দিল যে ভাই আপনার ওখানে আসবো বেড়াইতে। আমি বললাম এনি টাইম চলে আসেন, আমি তো বাসায় থাকি। তো সেই তাড়াতাড়ি ধারাবাহিকতা আসলে উনি আসছে আজকে। অনেক ভালো লাগলো যে আপনি আসছেন এতদিন পরে দেখা করার জন্য। আমরা একটা পার্ট অলরেডি ভিডিও করে ফেলাইছি যে ভাইয়ের বেশ কিছু কবুতর প্লাস ব্রিডিং সম্পর্কে কিছু বলছে। তো গত বছরও ভাই কবুতরের মানে শীতের চর্চা সম্বন্ধে মোটামুটি কিছু বলছে, এবারও ভাইয়ের থেকে বেশ কিছু বিষয় আমরা জানতে চাইতেছি। তো ভাই একটা কবুতরে যখন আমরা শীতে মানে উড়ানোর জন্য প্রস্তুতি নিব, মানে মোটামুটি ভাদ্র মাস থেকেই তো প্রস্তুতি নেই। তো আমরা হচ্ছে যেগুলা রেসের কবুতর বা আমরা বাসায় যারা কবুতর উড়াই, আমরা বেসিক্যালি ভাদ্র মাসে কবুতরটা তৈরি করি। ভাদ্র মাস বলতে আসলে টোটালি প্রসেসটাই আপনার চলতে থাকে সারা বছরই। আপনি কেউ যদি শুধু শীতের টার্গেট করে বা ভাদ্র মাস টার্গেট করে, সে কবুতর করতে পারবে না। কবুতরের চর্চা সারা বছরই কম বেশি করতে হয়। তো গত সিজনে ভাই যখন আসছিল তখন ছিল ভাদ্র ব্রিডিং টাইম। আমার রেসের ঠিক পর পরে আসছিল, ফেব্রুয়ারি মাসে মেবি, তাই না? ফেব্রুয়ারি বা মার্চ এরকম হবে। তো তখন আমি ব্রিডিং এর কিছু কথা বলছিলাম। তো আজকে যেহেতু ভাদ্র মাসে আসছে, সামনে যেহেতু আমাদের রেসের প্রস্তুতি, তো সেক্ষেত্রে কবুতর তৈরির বিষয়ে যদি বলি, ব্রিডিং এর পরে আমরা যখন কবুতরটা রেস্টে দেই, একটা কবুতর রেস্টে দিই আমরা হচ্ছে কত এপ্রিলে, এপ্রিল মে মাসের দিকে আমরা কবুতর রেস্টে দিয়ে দিই। তো মে মাস থেকে কিন্তু কবুতর আপনার অলরেডি মল্টিং এ চলে আসে। মল্টিং টাইম প্রায় 3 মাস থাকে, মে জুন জুলাই, এবং আগস্ট মাসে হচ্ছে আপনার শেষ স্টেজটা থাকে। মানে 4 মাস, এই 4 মাসে কিন্তু কবুতর মল্টিং করে। এই সময়টাতে গভীর পরিচর্যা করতে হয়, নয়তো আপনি রেসে ভালো করতে পারবেন না। গভীর পরিচর্যা যদি বলি, সেক্ষেত্রে একটা পালক যখন প্রথম দিকে ঝাড়ে, সেই সময়ে কবুতরটা যাতে সঠিকভাবে পালকটা ছাড়তে পারে, মানে শরীর থেকে সঠিকভাবে সব পালক ঝরে যায়, এর জন্য যেটা আমরা করি যে গোসল প্রত্যেক সপ্তাহে অন্তত 2 দিন দিই। একদিন তো কম্পালসারি, 2 দিন হলে ভালো হয়, এরকম ভাবে দিই। এবং গোসলে দেখা যায় যে আপনার টিনসেন বা হচ্ছে আপনার পটাশ, ফিটকিরি বা হচ্ছে আপনার পিঙ্ক সল্ট, যে যেটা যার যেটা সহজলভ্য, এটা দিয়ে দিলে হয় কি আপনার ফাঙ্গাল ইনফেকশন বা অন্যান্য ইনফেকশন গুলো হয় না এবং ভালো হয়। এটা আপনি যখন গোসল দিচ্ছেন, এবং মে জুন মাসে কিন্তু বৃষ্টি হয় ভালো, জুন জুলাইয়ের যে বৃষ্টি, ওই সময় যদি কবুতর বৃষ্টিতে ভেজানো যায়, তাহলে মল্টিংটা খুব সুন্দর ভাবে হয়। তো ওই সময় যখন পালক ঝাড়া শুরু করে, তখন জিঙ্ক দিতে হয়। জিঙ্কটা কম্পালসারি, একটানা 7 দিন জিঙ্ক দিলেন। 7 দিন জিঙ্ক দেওয়ার পরে যদি একটু গ্যাপ দেন কয়েকদিনের জন্য, 5-7 দিন গ্যাপ দিলেন, আবার জিঙ্ক দিলেন। জিঙ্কের মাত্রা যেটা নির্দেশিকা থাকে তার চাইতে 1-2 মিলি বাড়াই দিলে হয় কি মল্টিংটা দ্রুত হয়, পালকটা দ্রুত পড়ে। তো পালক যখন দ্রুত পড়ে যায়, যখন আবার নতুন পালকটা দেখা যায় যে নতুন পালক আসতেছে, তখন হচ্ছে প্রোটিনটা বাড়ায় দিতে হয়। কারণ একটা পালকের এই মেইন মাইকটা নষ্ট করে উপাদানটা একটু ঘুরায় ঘুরায় কবুতর গুলো দেখেন, কথা চলতে থাকবে কন্টিনিউ। বেসিক্যালি তখন হচ্ছে প্রোটিনের ঘাটতি তৈরি হয় শরীরে। কারণ হচ্ছে পালক, নতুন পালক মানে হচ্ছে প্রোটিন। তো প্রোটিন যদি না থাকে, সেক্ষেত্রে প্রোটিনের ঘাটতি যদি হয়, পালক সঠিকভাবে ডেভেলপ করবে না। এই জন্য আমরা ওই সময় প্রোটিন দিয়ে দিই। এখন অনেকে জিজ্ঞেস করতে পারে ভাই প্রোটিন কি, বুঝি না, বাংলায় বলেন, শস্য বলেন। শস্যের আইটেম হচ্ছে যত ধরনের ডাল জাতীয় শস্য আছে সবই প্রোটিন। এখন আমরা ডাল কি কি পাই বাজারে, যেমন ছোলার ডাল পাই, ডাবলির ডাল পাওয়া যায়, মুগ ডাল পাওয়া যায়, খেসারির ডাল পাওয়া যায়, মুসুরির ডাল পাওয়া যায়। এগুলার যে আস্ত আইটেম আছে, এগুলাই হচ্ছে আপনার প্রোটিন। আমরা ছোলা খাওয়াইতে পারি, ডাবলি দিতে পারি, রেজা দিতে পারি, মুগ ডাল দিতে পারি, হেলেন দিতে পারি, মটর দিতে পারি, এগুলা সবই হচ্ছে প্রোটিন আইটেম। এখন বলতে পারেন যে শুধু এগুলা কি দিব কিনা, না, শুধু এগুলা না, আপনার অন্যান্য খাবারের পাশে এটা দিবেন 25 থেকে 30%। তাহলে হবে কি, ওর ফেদারটা সঠিকভাবে গ্রো করবে। মাঝখানে একটু নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, ড্যামেজ হয়েছে, এই ধরনের ফেদার পাবেন না। আলহামদুলিল্লাহ আমার কবুতরের ফিটিংস দেখেন, এখন তো ভাদ্র মাস মাত্র শুরু হয়েছে, কারো কোনো ফেদারে কোনো কোনো প্রবলেম নাই। হয়তো 9-10-এ আছে, কয়েকদিনের মধ্যে হয়তো আগামী 1 মাসের মধ্যে সব ফিটিং এ চলে আসবে। কিন্তু ফেদার ভেঙে যাওয়া, অপরিপূর্ণ ফেদার হওয়া, এগুলা কিন্তু হয় না আলহামদুলিল্লাহ। কারণ কি, যে পরিচর্যার যে বিষয়টা, কারণ প্রোটিন দিলেন 25 থেকে 30%, বাকি আইটেম গুলা যেমন তেল জাতীয় আইটেম একদম সীমিত দিলেই হয়, কারণ এই সময় গরম থাকে, 5% যথেষ্ট। আর যখন ভাদ্র মাস আসে, তখন তেল জাতীয় আইটেমটা আরো কমাই দিতে হয়, কারণ অতিরিক্ত গরমে যখন আপনি তেল জাতীয় শস্য দিবেন, তখন হচ্ছে ওর হজমের সমস্যা হবে। এর জন্য এটা সীমিত, 1-2% দিলে যথেষ্ট। আর যদি খুব বেশি গরম পড়ে, না দিলেও সমস্যা নেই। আর মেডিকেশনের ব্যাপারে ওই যে বললাম, জিঙ্ক কম্পালসারি দিতেই হবে। আর ভালো মানের গ্রিড দিতে হবে, কারণ হচ্ছে আপনার এই সময় মিনারেলস এর ঘাটতি তৈরি হয়। এটা কবুতর যখন নতুন করে তৈরি হয়, নিজের বডিটারে নতুন করে তৈরি করে হচ্ছে এই মল্টিং টাইম।
সমস্ত শরীরের ফেদার গুলা ঝাড়বে, পাখার ফেদার গুলা ঝাড়বে। একটা কবুতর নিজেকে ভেঙে আবার নতুন করে গড়া, এই সময়টাতে যদি একটু ঘাটতি হয় সেক্ষেত্রে ওই কবুতরটা থেকে অত ভালো পারফরমেন্স পাওয়া যায়। তো আমরা একটা কবুতর রোডে নামাবো, কবুতরটা নামানোর পরে যদি কবুতর পড়ে যায় বলতে হবে যে কবুতরের দোষ ছিল, আমার নিজের কোনো ঘাটতি ছিল না। কারণ আমি ওরে সঠিক পরিচর্যা দিছি, মল্টিং টাইমে যা করা ছিল, কবুতর রোডে নামানোর আগে আমি আবার চেক করছি যে ওর ফিটিং টিটিং ঠিক ছিল। তারপরে যদি কবুতরটা ফেল করে সেক্ষেত্রে আসলে তখন আহ, মানে গড নোজ যে কি কারণে ফেল করে, হয়তো ব্লাড লাইনের প্রবলেম ছিল, হয়তো বা বাজে আবার অ্যাটাক অনেক করছে, সময় এটাও দেখা যায় যে ওয়েদার দুর্ঘটনাগত কারণ বা থাকে, রাস্তায় হ্যাঁ কোনো বাস ওয়েদারের কোনো টাস ফ্যাক্টর অ্যাটাক থাকে করলে। এইসব। আপনি কিন্তু নিজের দিক থেকে স্যাটিসফাইড যে আপনি যতটুকু পরিচর্যা করা ছিল সেটা করছেন, তাই অন্তত নিজে কিন্তু বলতে পারবেন যে না আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করছি, বাকিটা আমার লাক ফেভার করে নাই, ওয়েদার ভালো ছিল না, বা রাস্তায় বড় ধরনের একটা বিপর্যয় ঘটছে, বাজে অ্যাটাক করছে বা অন্য কোনো অ্যাটাক করছে, ওয়েদারের একদম খারাপ ছিল, বৃষ্টি বা কুয়াশার কারণে প্রবলেম থাকতে পারে, এই ধরনের কারণে। তো আর ভাইয়ের এই একটা ব্যাপার আমরা যেটা বুঝতে পারলাম, সে ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে। সেটা আমি পার্সোনালি ভাবে মানে সাজেস্ট করি যে ভাই মানে ঔষধের থেকে মানে ভাই খাবারের উপর নির্ভরশীল। যে ভাইয়ের খাবারের আইটেম গুলো মানে যে বুঝা বুঝা দিতে পারলে যে এক্সট্রা যে মেডিসিন গুলা মানে এক্সট্রা অতিরিক্ত মাত্রা মেডিসিনের দরকার পড়ে না। মূলত কবুতরের খাবারের উপরেই সবকিছু মানে কবুতরের ফিটিং নির্ভর করে। কবুতর আপনি ভালো খাবার দিয়ে মানে বুঝমতো যদি ফিটিং করতে পারেন, কবুতর থেকে মানে আশানুরূপ একটা মানে ফলাফল পাওয়া যায়। ভাই কি ক্যালসিয়াম কোনটা ইউজ করেন ভাই কবুতরের ক্ষেত্রে? ক্যালসিয়াম বলতে আমি হচ্ছে এই যে কি বলে ওটা, গ্রিডটা ব্যবহার করি। আমার হচ্ছে সব সময় সারা বছরই এক বস্তা দেখবেন হচ্ছে ডিমের খোসা থাকে। আচ্ছা আমার বাসায় এক ভাড়াটি আছে হচ্ছে ডিমের দোকানদার, মানে আচ্ছা। হচ্ছে সিদ্ধ ডিম বিক্রি করে। জি। তো ওরে আমি ওই প্রতি মাসে বলে দিই যে আমার জন্য আজকে যা ডিমের খোসা হয় নিয়ে আসো, ওটা এক বস্তা নিয়ে আসছে। তো সিদ্ধ ডিমের খোসা ওটা আমার আলাদা সিদ্ধ করতে হয় না। হ্যাঁ। ওখানে হাঁসের ডিম থাকে, দেশি মুরগির ডিম থাকে, লেয়ারের ডিম থাকে, তো সব মিক্সিং একটা ডিম। ওই ডিম খোসাটা কি করে আমি কয়েকদিন রোদে শুকাই, ভালো করে শুকাই ওটা গুঁড়া করে রেখে দিই। রেখে দিয়ে আমি ওই গ্রিডের সাথে প্রত্যেক দিন দিই। গ্রিডটা আমি সপ্তাহে অন্তত 3-4 দিন দিই। আচ্ছা ভাই তাহলে আরেকটা হচ্ছে প্রশ্ন। বাড়তি ক্যালসিয়াম লাগে না। আর যদি যখন আমি প্রয়োজন বোধ করি যে ক্যালসিয়াম দেওয়া দরকার, তখন ওই ক্যালপ্লেক্স দেওয়া যায়। ক্যালপ্লেক্স ছাড়া অন্যান্য ক্যালসিয়াম যেগুলো আছে বাজারে ওগুলো টুকটাক, যেটা আসলে সহজলভ্য, আমি ওরকম নির্দিষ্ট কোনো ব্র্যান্ড আচ্ছা ব্যবহার করি আচ্ছা। না, যেটা যখন ভালো লাগে বা সহজলভ্য পাই ওটা দিয়ে দিই। আচ্ছা ভাই গ্রিডটা তো আপনি হয়তো বা নিজে না উৎপাদন না, করেন। গ্রিডটা আমি একটা সময় বানাইতাম কিন্তু পরিশ্রম হয়ে যায়। এখন আমি অনেকে ভালো বানাই, যেমন সানি ভাইরা অনেকে চিনে কেরানীগঞ্জে, ওনার কাছ থেকে আমি অর্ডার দিয়ে নিয়ে আসি, একসাথে দেখা যায় 50 কেজি আপনি নিয়ে আসি। এক্সট্রা কিছু মিলান গ্রিডের সাথে? হ্যাঁ, আমি ওনার গ্রিডটা আনার পরে ওনাকে আমার রিকোয়ারমেন্ট দেওয়া থাকে যে ডিমের খোসাটা বেশি দিতে, তারপর ঝিনুকের গুঁড়াটা একটু কম দিতে, কারণ এটা কম খায়, লাইমস্টোনটা কম দিতে। আমি ক্যালসিয়ামের সোর্স হিসাবে এটার সাথে আমি বাড়তি হিসাব করে হচ্ছে আপনার ডিমের খোসাটা অ্যাড করে দেই। আর আমার জানেন হয়তো আমার ছাগলের খামার আছে, ওখানে আমার আচ্ছা সারা বছর হচ্ছে মিনারেল ব্লকটা খাওয়াইতে হয়। তো মিনারেল ব্লক আমি একটা ভাঙা ওটার সাথে অ্যাডজাস্ট করে দিই, পিঙ্ক সল্টটা থাকে এটাও অ্যাড করে দিই। এই দুইটা মিক্সিং করে ওই গ্রিডের সাথে, আর হচ্ছে হলুদের গুঁড়া আর মেথি পাউডার কিনতে পাওয়া যায়, মেথি পাউডারটাও নিয়ে আসি। এগুলো হচ্ছে অল্প অল্প পরিমাণ, একদম সীমিত। হয়তো অনেকে ভাবতে পারে এতগুলা দিলে তো খরচ বেড়ে যাবে, না ভাই, আপনার 1 কেজি খাবারে হয়তো 5 টাকার বাড়তি খরচ দিলেই খুব সুন্দর একটা ব্যালেন্স হয়ে যায়। যেমন আপনার যখন আপনি হলুদটা দিবেন, এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, ওর ডায়রিয়ার সমস্যা থাকবে না, পেটের প্রবলেম গুলো একদম দূর হয়ে যাবে। যেমন আমরা সারা বছর সুস্থ থাকি, দেখবেন যে আমরা সবসময় হলুদ খাই, রান্না করি, হলুদের জিনিসপত্র থাকে। এই হলুদটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, খুব ভালো কাজ করে। আমরা অনেকে হলুদ ধান দেই বা পানিতে খাওয়াই বা খাবারের সাথে খাওয়াই, আমি কি করি গ্রিডের সাথে দিই। এটা আমার কমন একটা জিনিস, যে সপ্তাহে অন্তত 3-4 দিন সে গ্রিডের সাথে হলুদটা খাচ্ছে। পাশাপাশি নিম পাতা এবং হচ্ছে সজনে পাতা, এটা আমি সানি ভাইকের থেকে নিয়ে নেই, উনি এটার সাথে আচ্ছা ভাই গ্রিডের সাথে একটা মিক্স প্রশ্ন করে দেয়। আমার আপনার ছিল, আপনি ভালো কথা বলছেন, প্রশ্নটা মনে পড়ছে ভুলে গেছিলাম। ওই যে ইদানিং ফেসবুকে দেখি যে মানে সজনে পাতা বিষয়টা খুব ভাইরাল হয়েছে, মানে এটার কি কোনো উপকারিতা সম্বন্ধে আপনি যদি বলতেন যতটুকু জানেন। সজনে পাতা হচ্ছে মোরিঙ্গা বা সজনে পাতা যেটা বলে, এটা হচ্ছে ন্যাচারাল একটা ক্যালসিয়ামের উৎস। তাই এত পরিমাণ ক্যালসিয়াম থাকে যে আপনি চিন্তাও করতে পারবেন না। তো এটা আমরা যদি ডিরেক্ট, অনেকে খাওয়ার অভ্যাস করায় যে কাঁচাটাই পাতা দিলে অনেক কবুতর খায়, তো কবুতর আবার শাকসবজি অতটা পছন্দ করে না যেটা হচ্ছে মুরগি খায়। তো আপনি যদি এটা শুকায় পাউডার করে দেন, তাতেও কিন্তু ভালো একটা ক্যালসিয়ামের একটা ঘাটতি দূর করে। এছাড়াও বিভিন্ন ধরনের মিনারেলস ও অ্যামাইনো অ্যাসিড আছে, যেটা ন্যাচারালি একটা কবুতরকে বিল্ড আপ করে। আর এছাড়া বললাম যে আপনার নিম পাতা, জি জি। এটাও দেওয়া যায়, এটা দিলে খুব ভালো হয়। আমি তো নিজে দিতে পারি না এগুলো, ওই মানে আমি যেখানে মানে গ্রিড বানাই আমি ওনাকে দিয়ে যতটুকু দেওয়া। জানি ভাই যে নিম পাতাটা মানে এটার
নাকি কবুতরের কৃমির জন্য ভালো একটা কাজ করে? তিতা জাতীয় যা আছে সবই হচ্ছে কৃমির জন্য ভালো কাজ করে। আমি তো আরেকটা আড়াই ভালো 3 মাস পর পর কৃমিনাশক করি। এছাড়া আমার ওই ব্রিডের সাথে সামান্য পরিমাণ দেওয়া থাকে। আরেকটা ব্যাপার মানে ভাইয়ের আমার জিজ্ঞেস করেছিল মানে ভাই কৃমিটা কিভাবে করেন আপনি? এটা 2.5 থেকে 3 মাস পর পর গ্রুপ চেঞ্জ করে করে। যেমন এবার যদি অ্যালবেন্ডাজল গ্রুপ দিই, আমি কিন্তু কোনো নাম বলতেছি না। আচ্ছা আচ্ছা বলেন। অ্যালবেন্ডাজল গ্রুপের বিভিন্ন ওষুধ পাওয়া যায়। গ্রুপ নেম, হ্যাঁ, জেনেরিক নেম বা গ্রুপ নেমটা বলে দিলাম। প্রথম যদি অ্যালবেন্ডাজল ব্যবহার করেন তাহলে এটা অন্তত পরের 2 বার ব্যবহার করবেন না। পরের 2 বার ফেনবেন্ডাজল আছে, মেমেন্ডাজল আছে, লিবামিসল আছে, এই ধরনের বিভিন্ন ধরনের গ্রুপের কৃমিনাশক আছে। এখন দেখা যায় যে আপনি একই গ্রুপ যখন বারবার ইউজ করবেন, তখন কৃমিটা যে ডিম কৃমিগুলা থেকে যায়, মানে ডিম কৃমি আপনি ব্যবহার করলেন, ওর কিছু ডিম কিন্তু থাকে, কিছু বাচ্চা থাকে কৃমি, এগুলা পরবর্তীতে আবার কিন্তু প্রবলেম তৈরি করে। তো আপনি যখন আবার ওই সেম গ্রুপের ওষুধ দিবেন, তখন ওই কৃমিগুলা মারা যায় না, কারণ ও অলরেডি ওটার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে ফেলছে, একটা অ্যান্টিবডিও তৈরি করে ফেলছে। যার কারণে আপনি গ্রুপ চেঞ্জ করে আরেকটা দিচ্ছেন, তখন ওইটা দিয়ে আবার ভালোভাবে কিউর করা মানে হয়। একটু চেঞ্জ করে নেওয়া ভালো, একটু তাহলে চেঞ্জ কাজটা না, ভালো করে। কৃমির ওষুধ যদি প্রয়োগ করেন অবশ্যই প্রত্যেকবার চেঞ্জ করবেন, এটা ম্যান্ডেটরি। খুব যদি গুরুত্বপূর্ণ একটা একই বিষয় গ্রুপ জানলাম। বারবার দেন, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন না। অনেকেই বলে যে ভাই আমি কৃমির ওষুধ তো দিছি, ওরা জিজ্ঞেস করবেন, ও বলবো যে ভাই আমি তো ওই যে এভিনেক্স দিছি, সবসময় তো এভিনেক্সই দিই। আরে ভাই, প্রত্যেক বছরই যদি এভিনেক্স দেন, প্রত্যেক 2-3 মাস পর পরে, ও কি তৈরি করবে? উল্টা আরো কি ওর ক্ষতি করবে ওই ওষুধটা। তো আমরা সব কিছুরই কিন্তু একটা রেজিস্ট্যান্স তৈরি হয় শরীরে। আমরা যেমন এই যে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, হরহামেশাই কি স্যালমোনেলার প্রবলেম হয়েছে, অ্যান্টিবায়োটিক ব্যবহার করো, একটু ঠান্ডা লাগছে অ্যান্টিবায়োটিক ব্যবহার করো, এতে হয় কি ওর শরীরে অ্যান্টিবায়োটিকের একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। তখন আপনি যদি যখন বড় ধরনের একটা প্রবলেমে পড়বেন, অ্যান্টিবায়োটিক দিবেন, কাজ করবে না। কারণ কি, ওই অ্যান্টিবায়োটিকটা ওর শরীরে অলরেডি রেজিস্ট্যান্স, মানে বাসা বেঁধে আছে। যত অ্যান্টিবায়োটিক দেন, ওই অ্যান্টিবডি আরো তৈরি করতে পারবে, কবুতরের বডি আরো নষ্ট হবে। বডি নষ্ট হবে, তখন হিতে বিপরীত হবে। এর জন্য যতটা সম্ভব অ্যান্টিবায়োটিক থেকে দূরে থাকেন, ন্যাচারাল জিনিসপত্র ব্যবহার করেন, কবুতর ফিট থাকবে, আপনিও ভালো থাকবেন, শান্তিতে থাকতে পারবেন। আর বিদেশি ওষুধের যদি বিষয় বলি, আমি পার্সোনালি বিদেশি ওষুধ ওভাবে ব্যবহার করি না। আমি বলতেছি না খারাপ, নিঃসন্দেহে ভালো। তবে অবশ্যই যারা বিদেশি ওষুধ ব্যবহার করবেন, ডোজ মেনটেন করে করবেন, কারণ ওটা আসে হচ্ছে বেসিক্যালি এটা শীত প্রধান দেশে তৈরি হয়, মানে আর বিদেশি ওষুধ যেগুলো বিশেষ করে আমি যতটুকু জানি সেগুলো ওই যে রেসারের রেসার জন্য। আমি কবুতরের সেটাই জন্য। বলতেছিলাম যে এটা হচ্ছে শীত প্রধান দেশের জন্য এবং হচ্ছে রেসিং কবুতরের জন্য। ওগুলো একটা রেঞ্জ থাকে, 500 কিলো, 700 কিলো, 300 কিলো, মিনিমাম 400-500 কিলো এরকম থাকে। তো সেই কবুতরের যে ডোজ, ওইটা যখন আপনি কবুতরের গিরিবাজের জন্য অ্যাপ্লাই করবেন, আমাদের টেম্পারেচার অ্যারাউন্ড থাকে 35+, শীতেও কিন্তু আমরা 30+ টেম্পারেচার পাই। হ্যাঁ। আর যে দেশের জন্য ওইটা তৈরি হয়, ওই দেশে থাকে 12, 13, 15। তো এইখানে কিন্তু বড় একটা ব্যালেন্সের একটা প্রবলেম হয়। তো ওষুধ ভালো নিঃসন্দেহে, কিন্তু আমাদের উপর ভিত্তি করে ওষুধের কার্যকারিতা ডিপেন্ড করবে। তো বাইরের ওষুধ ব্যবহার করলে একটু ডোজটা বিবেচনা করে করবেন। দেশীয় ওষুধ ব্যবহার করতে পারেন, কোনো আমি ব্র্যান্ডিং এ যাচ্ছি না, যেগুলা যে কোম্পানির ভালো ব্যবহার করতে পারেন। আর ন্যাচারাল জিনিসের মধ্যে যেমন হচ্ছে নিম পাতা, সজনে পাতা, হলুদ, গ্রেট ভালো মানের ডিমের খোসা, এগুলা যদি ব্যবহার করেন, তারপর হচ্ছে আপনার অ্যাপেল সিডার ভিনেগার, যেটা হচ্ছে অরিজিনালটা, মানে কি বলে এটা, মাদার যেটা র বলি, এগুলা যদি ব্যবহার করতে পারেন, তাহলে আর প্রবলেম হয় না। আসলে দেখা যায় যে দূর করা যায় খুব সহজে সবকিছু। আরেকটা ব্যাপার, এই ভাই যখন ফ্লাইং করেন তখন আপনার কবুতরের মানে খাবারটা কিরকম থাকে? ফ্লাইং ইউনিটের খাবার অ্যাজ ইউজুয়াল আপনার, আমার সারা বছরের খাবার রেশিও একটু চেঞ্জ হয়, উপাদান সেম থাকে। যেমন সারা বছরই ধান থাকে, সারা বছরই ছোলা থাকে, সারা বছরই রেজা থাকে, গম থাকে, অন্যান্য সব আইটেমই থাকে। আমি হচ্ছে সিজন ওয়াইজ, গরম ঠান্ডা, আমার কবুতরের কন্ডিশন, আমি একটা রেশিও বলে দিলাম, এটা ভাই আপনার কবুতরে খাটবে না। জি জি অবশ্যই। আপনাকে, শীত কালে ধরেন আপনি পার্থক্য আছে। যে বড় ভাইয়ের কাছ থেকে সাজেশন নেন না কেন, আপনার কবুতরের ফিটনেস, আপনার কবুতরের অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে রেশিও আপ ডাউন করে নেবেন। যেমন আমার কবুতরে মল্টিং এখন শেষের দিকে, আমি যে পরিমাণ প্রোটিন দিব, যার কবুতর মল্টিং এখন মাঝামাঝি স্টেজ আছে, তার প্রোটিন বেশি লাগবে। কারণ আমি যে আমার রেশিও দিলাম, তার তো ঘাটতি হবে, অবশ্যই বা আমার ওভার দিলেও তো তার তো বুঝে দিতে হবে যে তার কবুতর এখন কোন কন্ডিশনে আছে। তো ওইভাবে সিজন ওয়াইজ কবুতরের খাবারটা তৈরি করতে হয়। অবশ্যই ভাই। শীতে একরকম থাকে, গরমে একরকম থাকে। আমার কবুতরের কন্ডিশন, আমার ফিজিক্যাল ব্যাপার স্যাপার, ওর এখন কোন স্টেজে আছে, বা আমি ওর থেকে নেক্সটে কি চাচ্ছি, ফ্লাই চাচ্ছি না ব্রিডিং এ দিব, ওর মুডটা এখন কেমন আছে, ওকে মুস্তিতে আছে নাকি ও হচ্ছে ফ্লাইং মুডে আছে, এর উপর চেঞ্জ করেও কিছু কিছু রেশিও চেঞ্জ করতে হয়। উপাদান থাকবে সবই, কিন্তু কিছু কিছু উপাদান একটু এদিক সেদিক করে দিতে হয়। খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। পাল্লার ক্ষেত্রে আপনার খাবারের সিস্টেমটা কিরকম থাকে? খাবার অ্যাজ ইউজুয়াল আমি শর্করাটা একসাথে মিক্সিং করে ফেলি। শর্করা বলতে হচ্ছে ধান, ভুট্টা, বাজরা। প্রথমে ধানটা দিই, এরপরে ভুট্টা, বাজরা, গম, এগুলো একসাথে দিই।
এগুলা প্রায় আমার তখন 70% মতো থাকে, আচ্ছা 65 থেকে 70, জি বা কখনো 60-ও আসে। এটা আমার কবুতরের ফিটনেস Condition। অনুসারে 60 থেকে 70-এর মধ্যে রাখি। আর প্রোটিনটা থাকে তখন হচ্ছে যখন আমার রোডে থাকে কবুতর, ঘাটতি আসতেছে, আচ্ছা আচ্ছা তখন প্রোটিন আমি 25%, 30% পর্যন্ত নিতে হয় অনেক সময়, যখন ঘাটতি দূর করার জন্য প্রোটিনটা বাড়ায়। আর তেল জাতীয় শস্যটা ওই সময় বেশি প্রয়োজন হয়, যেহেতু রোডে থাকে, আচ্ছা তখন ফ্যাটটা প্রয়োজন হয়। ফ্যাটটা আমার সর্বনিম্ন আমি 3 রাখি, সর্বোচ্চ 10% পর্যন্ত দেই। এটা ওয়েদার কন্ডিশনের উপরে। আচ্ছা যখন যেটা শৈত্যপ্রবাহ থাকে বা হচ্ছে কবুতরের কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে একটু ঝিমুনি ভাব আছে, তখন হচ্ছে তেল জাতীয় আইটেমটা একটু বাড়ায় দিই। তবে সারা বছরে আমার কবুতরে আমি সরিষা ব্যবহার করি, একদম ন্যাচারাল জিনিস। আপনি দেখবেন যে জ্বালালি কবুতর অনেক ফ্রেশ থাকে, কারণ এরা যে যে পরিমাণ সরিষা খায় বা ন্যাচারাল খাবার দাবার খায়, ওদের মতো অন্য কোনো কবুতর খাইতে পারে না। এর জন্য সরিষা আমার সারা বছর কম্পালসারি, অন্যান্য শস্য দানা তেল জাতীয় আইটেম কম কম থাকে আর কি। আচ্ছা এই আপনি এই শর্করা জাতীয় খাবার মানে কি 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 ইউজ করেন এর মধ্যে? শর্করা যা আইটেম বলতে হচ্ছে আমরা যেগুলো হচ্ছে ধান থেকে হয়, সবই হচ্ছে শর্করা। যেমন ভাত, রুটি, আপনি আমাদের থেকে চিন্তা করবেন, আমরা ভাত খাই, রুটি খাই, এগুলো কিন্তু শর্করা। এখন এগুলা কি দিয়ে তৈরি হয়? ধান থেকে ভাত হয়, গম থেকে হচ্ছে আপনার রুটি হয়, তারপর ভুট্টার রুটি হয়, বাজরার রুটি হয়। এইগুলো হচ্ছে শর্করা আইটেম, সহজ হিসাব। আর ক্যালোরির ক্ষেত্রে কি কি ইউজ করেন? শর্করাই হচ্ছে ক্যালোরি, আপনার এটা হচ্ছে কার্বোহাইড্রেট, এটা থেকে আপনার ক্যালোরিটা আসে। আর প্রোটিনটা হচ্ছে ডাল জাতীয় হ্যাঁ আইটেম, আমি প্রোটিন। যেটা বললাম, যত ধরনের ডাল জাতীয় শস্য আছে। আর ফ্যাট হচ্ছে আপনার চর্বি, যেটা ফ্যাট, এটা হচ্ছে আমরা যেগুলা থেকে তেল পাই, যেমন তিসি আছে, সূর্যমুখী আছে, কুসুম ফুল আছে, তারপর সরিষা আছে, এগুলা সবই হচ্ছে তেল জাতীয় শস্য। এটা তো এগুলা থেকে, পরিমাণে একদম অল্প দিতে হয়। এগুলা হচ্ছে আপনার ওই যে আপনার কবুতরের কন্ডিশনে অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে সিজন অনুসারে এটা কম বেশি করে দিতে হয়। সবই কম বেশি রাখবেন। আপনার কবুতরের কন্ডিশন, আমি বারবার যে কথাটা বলেছিলাম, যে কবুতরের কন্ডিশন, বডি ফিটনেস, ওয়েদার, এসবের উপর ভিত্তি করে কম বেশি করবে। আরেকটা ব্যাপার বাইরে জিজ্ঞেস করেছিল যে কবুতর যখন আপনি পাল্লার জন্য প্রস্তুতি নেন, মানে আপনার ক্ষেত্রে আপনি মিনিমাম মানে এভারেজ কবুতর কতক্ষণ ফ্লাইং করানোর পরে কবুতর পাল্লার জন্য প্রস্তুত করেন? ফ্লাইং এর বিষয়টা ভাই সব বছর একরকম পাওয়া যায় না। কোনো আচ্ছা বছর আচ্ছা কবুতর 2.5 ঘন্টা 3 ঘন্টা খুব ভালো পারফর্ম করে, কোনো বছর 4 ঘন্টাও করে, প্রেশারের উপর। আমি বলতেছি না সব সময় থাকে এরকম, আচ্ছা আচ্ছা সিজনের শুরুতে আধা ঘন্টাও পায়, 20 মিনিটও পায়। আবার যখন দেখা যায় ফুল মুডে আছে একটা কবুতর, তখন 3 ঘন্টাও পাওয়া যায়। তো স্পেসিফিক বলা সম্ভব না। তবে আমি কবুতর রোডে নেওয়ার আগে যেটা চিন্তা করি, যে অগ্রহায়ণ মাসের 1 তারিখ আসলে আমার কবুতর রোডে থাকতে হবে। বাংলা মাসের অগ্রহায়ণ মাস যদি আমরা হিসাব এটা করি, ইংরেজি কি মাসে পড়ে? ইংরেজি আসে আপনার নভেম্বরের 15 তারিখ। নভেম্বরের মাঝামাঝি সময় মানে হ্যাঁ, শেষের আমার দিকে। ছোট পাল্লা গুলা নভেম্বরের 1 তারিখ থেকে শুরু করি, মানে 5 কিলো, 2 কিলো 3 কিলো যে বাড়ির আশেপাশে, নভেম্বরের 15 তারিখ আসলে আমার মোটামুটি পরিপূর্ণ পাল্লাটা শুরু হয়। আমি নভেম্বরের আগে জীবনে কবুতর বের করি না বাসা থেকে। নভেম্বরের আগে তো প্রশ্নই ওঠে না কবুতর বাসা থেকে বের করা। মিনিমাম নভেম্বরের 15 তারিখে যে বড় পাল্লা গুলা দেওয়া শুরু করে, 10 কিলো 15 কিলো। আরেকটা ব্যাপার, যখন আপনার পাল্লার যখন ভাই ডিস্টেন্সটা যখন মানে লং হয়ে যায়, তখন কি খাবারের মধ্যে কোনো পরিবর্তন আনার ডিস্টেন্স প্রয়োজন লং পড়ে? হইলে তখন হচ্ছে যে আপনার ঘাটতি দূর করার জন্য প্রোটিনটা একটু বাড়াইতে হয়, বা হচ্ছে কবুতর ঘাটে গেলে আমি সবসময় গ্যাপ দিয়ে পাল্লা করি। আমার সপ্তাহে 2টা পাল্লা রাখি আমি, কারণ আমার অফিস কাজকর্ম মিলাই সবকিছু তো করতে মেনটেন হয়। করতে তো হয়। আমার উইকলি বন্ধ থাকে মঙ্গলবার, মঙ্গলবার কম্পালসারি পাল্লা, যদি ওয়েদার ভালো থাকে। আর একটা দিন আমি ম্যানেজ করি, তাহলে 2 দিন করে পাল্লা করি। আমি হয়তো এয়ার ডিস্টেন্স মেনটেন করে একটু ডিস্টেন্সটা বাড়ায় পাল্লা করি, কিন্তু এক সপ্তাহে 2 দিনের বেশি করি না, সর্বোচ্চ 3 দিন। কারণ দুই বেশি দিনের মধ্যে রাখার চেষ্টা করি, সর্বোচ্চ 3 দিন যদি বেশি খুব লং এ প্রয়োজন চলে হয়। গেলে তখন কবুতর একটু কবুতর রেস্টের ব্যাপার একটা স্যাপার বিষয় আছে। খেয়াল করবেন, আপনি যখন লং ডিস্টেন্স পাল্লা করবেন, কবুতর যতটা না ঘাটবে, আপনি যখন ঘন পাল্লা করবেন, 5 কিলো 5 কিলো করে মারতেছেন, কিন্তু প্রতিদিন বা একদিন পাল্লা দিয়ে ওই কবুতর ঘাটবে বেশি। অবশ্যই। আপনি 10 কিলো 15 কিলো 20 কিলো জাম্প দেন, কবুতরের ফিটনেস যদি ঠিক থাকে কবুতর ভালো করবে। অনেকে এই ভুলগুলা করে ফেলি, যে ঘন পাল্লা দেই, শর্ট ডিস্টেন্স মানে, তাহলে ও ডিস্টেন্স কভার করতে যায় যাচ্ছে, ওই কবুতরটা আবার আসতে হচ্ছে, আবার 5 কিলো আগাইলেন, ও কিন্তু দূরত্ব কভার করতেছে কম, কিন্তু ফিটনেসে ঘাটতি আসতেছে দ্রুত। প্রতিদিন বাস্কেটিং করা মনে হয় হ্যাঁ একটা হ্যাঁ, আলাদা জার্নি। একটা স্ট্রেসের ব্যাপার। এর জন্য দেখা যায় এক রুটে যদি 50 কিলো পাল্লা করি, আমার 10 কিলো সার্কেল আগে কভার করা থাকে, বাকি 40 কিলোর জন্য ম্যাক্সিমাম 4 দিন এয়ার ডিস্টেন্স মেনটেন করে। তাতে আপনার হচ্ছে এক একটা পাল্লা আপনার এয়ার ডিস্টেন্সে 12 থেকে 15 কিলোর মতো থাকে রোডে, আর এয়ার ডিস্টেন্স 10 কিলো থাকে। কোনোটা 15 কিলো পরে, শেষের পাল্লা 1 2টা আমি 15 কিলো মারি। তাহলে 50 কিলো কাভার করতে আপনার 4 দিনের মধ্যে কাভার হয়ে যায়। প্রথম 10 কিলো তো আগে ঘুরাই নিলাম, এটা হচ্ছে একদম শুরুর দিকে। এরপরে যেদিকেই ঘুরাই 4 দিনের মধ্যে 50 কিলো করে কাভার, তাতে আপনার 4 দিক ঘুরাইতে গেলে 4 4 16 দিন লাগে। আর 16 দিনের জন্য আমার হিসাব থাকে হচ্ছে 8 সপ্তাহ।
8 সপ্তাহ মানে হচ্ছে দেড় মাস সময়। কারণ মানে একটু দেড় মাস নভেম্বরের 15 তারিখে যদি আমি শুরু করি বড় পাল্লা গুলা, তাহলে আমার ডিসেম্বরের 15 তারিখ এর মধ্যে হচ্ছে আমার ম্যাক্সিমাম পাল্লা শেষ হয়ে যায়। আর 15 দিন মানে হচ্ছে আপনার জানুয়ারি মাস আসার আগে ডিসেম্বর শেষ করতে করতে আমার পাল্লা মোটামুটি কাভার হয়ে যায়। জানুয়ারির প্রথম সপ্তাহে অনেকে পাল্লা করে, আবার জানুয়ারিতে এর মাঝে আবার একটু ওয়েদার খারাপ ওয়েদার থাকে, টোয়েদার বুঝে একটু পিছায় যেতে একটু পারে। এদিক সেদিক, তাতে জানুয়ারিতে আমার আর কবুতর নিয়ে অত বেশি এক্সপেকটেশন থাকে না। তখন দেখা যায় যে আমার যদি পাল্লা থাকে বা রেস থাকে বা অন্য কোনো টার্গেট থাকে, সেই অনুসারে কিছু পাল্লা করা। আরেকটা ব্যাপার মানে সবার সুবিধার জন্য আমি একটা ব্যাপার বলি, যেহেতু পাল্লার ব্যাপার আসছে, তো ভাই আবার ওই যে খুব সহজলভ্য মানে পাল্লা করতে যাতে সহজ হয় ওই সিস্টেমের অনেকগুলো খাঁচা বাইরে অফিস টাকা আমরা দেখে আসছি। ভাই কি খাঁচা আছে আরো মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন থেকে সারা বছরই চায়না খাঁচাটা আমার কাছে পাবেন, ওই যে ফোল্ডিং যে খাঁচাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবছর আমি ট্রায়াল বেসিসে আনছিলাম, একদম অল্প পরিমাণ, যে আসলে রেসপন্সটা কেমন বা এটার ইফেক্টিভিটি অনেকে কেমন। আস করে তো এই জন্য মানে বাইরে আমি ফ্রাঙ্কলি বলতেছি, এবছর বাজেটটা একটু বেশি পড়ছে। প্রথম জানায় আমার অল্প মাল আনলে যে বুঝিনি, এই যে নেক্সট আমার 800 পিস হচ্ছে পানি ড্রিঙ্কার আসতেছে 3 লিটার। এটা গত আমি যে দামে বিক্রি করছি তার চেয়ে আরো 50 টাকা 60 টাকা কমে যাবে। পাল্লার খাঁচা আসতেছে প্রায় 200 প্লাস। এইটাও আরো এইবার না পরে আসবে, এই আগামী মাসের 1 তারিখে হচ্ছে আমার বাংলাদেশে ঢুকবে। আচ্ছা সবকিছু ঠিক থাকলে শিপে 10 তারিখের মধ্যে আমি হাতে পেয়ে যাবো আর কি। মানে বাইরে তো মানে অনেক কস্টিং আছে এই জায়গায়, ব্যাট অনেক কিছু আছে এই জায়গায়। প্লাস্টিকে আসলে বাংলাদেশ সরকার 105% ভ্যাট করছে, যার কারণে খরচটা বেশি। দেখা যায় যে খাঁচাটা অনেক হালকা বা অনেক খরচ মনে হয় কম হবে। একটা খাঁচা 5,000 টাকার আশেপাশে, বড় খাঁচা আসলে অনেকের জন্য বের করা কষ্ট হয়, কিন্তু আসলে ভাই করার কিছু নাই, চায়না খাঁচা এরকমই খরচ। তারপরও কারণ আমাদের এই একটা শিপমেন্ট আনতে গেলে অনেক টাকা খরচ হয়, আবার দেখা যায় 2-3 মাস এখানে টাকাটা পড়ে থাকে। তো আনার পরে যদি অন্তত কিছু টাকা পকেটে না আসে, তাহলে তো আসলে এটা আনা তো লস প্রজেক্ট। আসলে বাইরে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে যে ভাইয়ের মধ্যে কোনো কিছু মানে লুকোচুরি বা গোপন নাই। ভাই কিন্তু সবকিছু খুইলাই বলছে। আসলে ভাই আমার অনেকে জিজ্ঞেস করে তো এই ব্যাপারে, এই জন্য মানে আমি আপনার খোলাসা প্রশ্ন করলাম। এখানে মানে লুকোচুরির কিছুই নাই, মানে খাঁচার মানে রিজনেবল যে মানে সাইজ বা প্রাইস গুলো একটু যদি বলতেন। দেখা যায় যে অনেকে আছে এখন student এখন হচ্ছে আমরা 20 থেকে 25 পর্যন্ত যেটাতে নেওয়া যায় বড়টা, ওইটা হচ্ছে সবচেয়ে কম বেশি চলে আর কি, আচ্ছা যেটা অ্যারাউন্ড 25টা পর্যন্ত নেওয়া আচ্ছা যায়। আর 20টা হচ্ছে খুব কমফোর্টেবলই যায়। আচ্ছা আচ্ছা ওইটা আমরা হচ্ছে 5,200 টাকা বিক্রি করতেছি। আগামী 10 তারিখে যে মালটা ঢুকবে হয়তো বা আরো কিছু টাকা আমরা কমাইতে পারবো। আচ্ছা। আরেকটা আছে মাঝারি, ওটা 15টা কবুতর নেওয়া যায়। যেটা যে একটু আগে দেখে আসলাম, হ্যাঁ আপনি হ্যাঁ বললেন যে একটু ছোট সাইজ। হ্যাঁ, ছোটটা ওটা তো 15টা দেওয়া যায় আরামসে। 15টা আপনার হচ্ছে 4500 টাকা পড়ে, এটাও 150 টাকা কমবে। আচ্ছা, আর একদম ছোট একটা আসতেছে, এটা হচ্ছে যারা হচ্ছে আরো ক্লাবে ছোট আসতেছে কবুতর ক্লাবে মানে দেয় 10টা টুর্নামেন্টের জন্য, কবুতর যে নিয়ে 10টা যাবে 11টা কবুতর। বা ক্যারি করার জন্য 10টা 8টা 10টা নিবে, হ্যাঁ, এদের জন্য একটা ছোট সাইজ আনতেছে অল্প কিছু। ওটা কস্টিং এখনো করা হয় না, হাতে পাইলে মানে এটা কস্টিং হাতে করতে পেলে পারে। তারপর আপনি জানা হ্যাঁ দিতে হ্যাঁ, এই পারবেন। দুইটা যেহেতু গতবার আনছি, আমার কস্টিংটা আমার মুখস্থ। বড় খাঁচাটা মানে 5,000 এর মতো পড়বে। হ্যাঁ, বড়টা 5,000 এর যাক, আশেপাশে। মানে ভাই যে ব্যাপারগুলো বললো আমি কিন্তু অনেক জায়গায় যাচাই বাছাই করছি, যে ভাই যে প্রাইসটা বললো আসলে অন্য অন্য জায়গা থেকে আমার কাছে রিজনেবল মনে হয়েছে। আর একটু কিন্তু কমবে, আবার ভাই 5 বলতে এর স্যার উপরে একটু যাবে। কমবে। আমি কিন্তু প্লাস্টিকের খাঁচা অনেক জায়গায় রিসার্চ করছি, কেউ বলছে 6,200, কেউ বলছে 5,800। মানে আমি তুলনামূলক ভাবে যত জায়গা থেকে যাচাই করছি ভাইয়ের কাছে আমি একটু মানে রিজনেবল পাইছি। যাক, বিষয়টা ভালো এটার লাগছে ব্যাপার হচ্ছে কি ভাই, আপনার যখন হাত চেঞ্জ হয়, হ্যাঁ, তখন আমি আমার কাছ থেকে নিয়ে আপনি বিক্রি করবেন, আচ্ছা ডোন্ট টেক ইট আদার ওয়ে। আচ্ছা আচ্ছা, আপনি যদি 100 টাকাও মার্জিন বেশি রাখেন, তাহলে 100 টাকা তার বেশি বিক্রি করতে হবে, অবশ্যই। এটাই স্বাভাবিক। তো আমি বলতেছি না যে বাজার সামঞ্জস্য না, আমারটাও 5,000 টাকা বা 5,000 টাকার আশেপাশে বাজার। ওই না এভারেজ এরকমই দেখবেন, হয়তো বা একটু এদিক সেদিক, হয়তো বা হাত চেঞ্জ হইলে 1-200 টাকা এদিক সেদিক হয়। আবার হচ্ছে অনেকের আবার বিষয়টা এভাবেও হয়, অনেকের শিপমেন্টের খরচ বেড়ে যায়। আচ্ছা, মানে আপনি যতই চিন্তা করেন আমার এই শিপমেন্টে দেখা যায় যে অন্য একটা মালের কারণে আমার এই শিপমেন্টটা ডিলে হয়েছে, ওটা কিন্তু আমার ওইটা কন্টেনার চার্জ দিতে হয়েছে, এইটা কিন্তু আমার ওই খাঁচার উপরে এসে বাড়তায়। আবার হচ্ছে যে অনেকে এয়ারে আনে মাল, এয়ারের খরচ আরো অনেক বেশি। জি। আবার হচ্ছে কারো থাকে আপনার ওই আপনার কি বলে ডলার রেটটা বেশি থাকে, যখন সে কিনছে তখন ডলার রেটটা হয়তো বা 1 টাকা বেশি ছিল, তার কিন্তু 1 টাকা কস্টিং বেড়ে গেছে। এইসব আনুষঙ্গিক কারণে হচ্ছে যে রেটটা একটু এদিক সেদিক করে, ডলার রেট, ইম্পোর্টের অন্যান্য খরচের উপরে। সবাই যেটা বিক্রি করতেছে এন এভারেজ এরকমই হওয়া উচিত, বাজার রেট এরকমই থাকবে, কারণ এটা এর চাইতে কমান নেওয়ানো পসিবল না।
তাহলে ভাই আপনি যদি অনুমতি দেন তাহলে কি স্ক্রিনে আপনার নাম্বারটা আমরা দিতে পারি? হ্যাঁ, সমস্যা নাই। নাম্বার বলতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন ভাই। অবশ্যই, না না, ব্যাপার পার্সোনালি হচ্ছে নাম্বার যে দিলে দেখা যায় যে অনেকে অনেকেই অনেক বিষয় নিয়ে হ্যাঁ, নক করবে। আমি একটা তখন নাম্বার ভাই দিয়ে ডিস্টার্ব দিচ্ছি। ফিল করবে ওই স্বাভাবিক। নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, ওখানে মেসেজ করলে আমাকে পাবে আচ্ছা, যে কোনো কারো ইনফরমেশন। যদি খাঁচার বা কোনো এই ব্যাপারে কোনো মানে জানার থাকে তাহলে দয়া করে এই বাইরের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, বা হোয়াটসঅ্যাপে নক করেন। মানে একটু যদি দেখা যায় যে অযথা বাইরে ফোন দেন, বাইরে অনেক কবুতর ছাড়া বাইরে অনেক নিজস্ব পরিবার আছে, মানে বাইরে আলাদা খামার বিজনেস আছে, আছে। বিজনেস আছে, মানে বুঝেনি তো সবারই একটা মানে ব্যস্ততার জীবন আছে। শুধু কবুতরই সব না, কবুতর তো আমরা শখের বয়সে পালি। অনেকে দেখা যায় যে একটু ফ্রি টাইম হলে বেশি সময় দিতে পারে, এই আর কি। তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, দয়া করে বাইরে কেউ ডিস্টার্ব করেন না, আমি রিকোয়েস্ট মেসেজ করে মেসেজ দিয়ে দিলে বাইরে হবে। থেকে নাম্বারটা স্ক্রিনে মানে অ্যাড করার অনুমতি নিছি। হোয়াটসঅ্যাপে বাইরে নক করেন, দেখা যায় যে ভাইয়ের কাছে এখন খাঁচা নাই, আছে এখন ভাই হ্যাঁ, আপনাদের? খাঁচা আছে। পানির আছে, পটটা শর্ট আছে, ওটা 10 তারিখের মধ্যে চলে আসবে। মানে ছাড়াছাড়ি খাঁচাটা এখন আছে, আছে আছে। মানে খুবই অল্প পরিমাণ আমরা যেটা দেখে আসছি। সামনেও আর আসবে ইনশাল্লাহ আগামী মাসের 10 তারিখে। হ্যাঁ, তো বাইরের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যেখান থেকে বাইরে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন, ভাই যখন ফ্রি সময় ভাই আস্তে আস্তে সবাই রিপ্লাই দিবে। তো আসলে ভিডিও খুব লং হয়ে গেছে, না না আর লং করতে চাইতেছি না। খাঁচার ব্যাপারটা তো বললাম। আর ভাইও ভাইয়ের কি আরো কোনো কবুতর বিষয়ক মানে যেরকম পানির পট এরকম আরো কিছু আছে মানে ও আচ্ছা আচ্ছা। সহজলভ্য? সহজলভ্য বলতে আমরা আস্তে আস্তে কবুতরে যা যা লাগে, যার যেটা প্রয়োজন হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে রাখেন। আচ্ছা। আমরা সবে এখন আনার চেষ্টা করতেছি। যেমন রিংটা অলরেডি আমাদের প্রসেসে চলে ও, আসছে। রিংটা আপনাদের প্রসেসে চলে আসছে? কাস্টমার রিং আমরা করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে যে কবুতরের হোল্ডিং বক্স মেডিসিন খাওয়ানোর জন্য, এটা আচ্ছা, সামনের শিপমেন্টে আসবে। আর কিছু আইটেম আমরা যেগুলা প্রয়োজন ইফেক্টিভ, শুধু আনলেই তো হয় না, আপনার যেগুলো কাজে প্রয়োজন। লাগবে এরকম জিনিস আচ্ছা আমরা নেক্সট আরো নিয়ে আসবো অনেক কিছু। তো আরো কারো যদি কোনো কিছু প্রয়োজন হয় জানায়, যদি ওটা আনা পসিবল হয় এনে দিব, সমস্যা নেই। যাক, ভাইয়ের কথাগুলো কথাবার্তা খুব ভালো লাগছে আমার কাছে। ভাই খুব ফ্রি মাইন্ড, খুব ভালো মনের মানুষ। মানে সবকিছু আমরা ফ্রিলি জিজ্ঞেস করছি, ভাই কিন্তু বলে লাগছে, ভাই এমন বলে নাই যে পরে বলবো বা এরকম পরে জানাবো, এরকম কোনো কিছু বলে নাই। সবকিছু ভাই খুইলা বলছে যে আপনাদের যদি কোনো কিছু দরকার থাকে বাইরে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর এই যে কবুতর পানির পর তারপরে যে মেডিসিন খাওয়ার জন্য মানে কবুতর বক্স করার জন্য এগুলো সামনে আসবে, পাল্লার খাঁচা, যার যদি কারো প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে, তো ভাই কি আর কিছু বলতে চান না, দর্শকদের সবাই উদ্দেশ্যে? ভালো থাকবেন। সামনে সিজন আসতেছে, কবুতরের পর্যা ঠিকঠাক মানে পরিচর্যাটা ঠিকঠাক ভাবে করবেন। আর সবার কবুতর ভালো থাকুক। সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যাক, ভিডিওটা এখন শেষ করি। আসসালামু আলাইকুম।